এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পুরো জাতি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ। শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। সনদের স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। একে একে জুলাই জাতীয় সনদে সই করেন বিভিন্ন রাজনৈতিক দলের 2 জন করে প্রতিনিধি। সই করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সবশেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে এই কার্যক্রম। দেশকে উচ্চ স্তরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের মধ্য দিয়ে সূচনা হলো নতুন বাংলাদেশের। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তা কিভাবে হবে সেজন্য আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোকে। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। এরপর বিভিন্ন দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অংশ নেন ফটো সেশনে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। 5টি রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আজকের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে নতুন এক ইতিহাস তৈরি হলো। এই সনদের মাধ্যমে আগামীতে বাংলাদেশ খুব সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মনে করছে বিএনপি। এর ফলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন নেতারা। তবে জামাত বলছে, এর আইনি ভিত্তি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও সবচেয়ে বড় অংশীদার এনসিপি অংশ নেয়নি। দলটিসহ 4 বাম দলের অনুপস্থিতিকে দুঃখজনক বলছেন নেতারা। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা আসতে থাকেন বিকেল 4টার আগে থেকেই। বিশিষ্টজনের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। 7 মাস ধরে ঐক্যমত্য কমিশনের আলোচনার সফল পরিসমাপ্তিকে ইতিবাচক বললেও এখনো কিছু প্রশ্ন আছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে। আমরা আশা করি এটা একটা বাংলাদেশে নতুন শুরু। সনদ তো তৈরি আমরাই করেছি, অতএব এটা স্বাক্ষর তো অবশ্যই করব, কিন্তু এখন মূল হলো বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মনে করে বিএনপি। এটি বাস্তবায়ন হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন তারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবকিছু পূরণের শুরু হলো কেবল, এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেই সনদে স্বাক্ষর করেছেন তারা। তবে এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না,
কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। জুলাই সনদ বাস্তবায়নে দিক নির্দেশনার কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা। এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনার আরও সুযোগ আছে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সুরক্ষার জন্য তাড়াহুড়ো করে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এমন অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ার বিষয়টি অপ্রত্যাশিত এবং দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব কথা বলেন সার্জিস। কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে। জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু সরকার তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানী মিরপুরে শ্রমিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি। তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না, এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। সরকারের একটি পক্ষ জুলাই বিপ্লবীদের বিপদগামী করেছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, ৭২-এর সংবিধান বলবৎ রেখে বিপ্লবীদের সাথে উপহাস করেছে অধ্যাপক ইউনূসের সরকার। এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সমালোচনা করেন বক্তারা। পলিসি প্লেনামের আয়োজনে জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপ। আলোচনা হয় রাষ্ট্র গঠনে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2 দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিনে দ্বিতীয় সেশনে বক্তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশ ও জাতির উন্নয়ন অসম্ভব। সততার চেষ্টা ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে সন্তানদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব। ছেলে মেয়েদের রক্ত কেন আবার ঝরল? কেন আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না? আমরা এই একটা বছরে কি করলাম যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারলাম না? যেন তেন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আগে যেই ফ্যাসিবাদ ছিল সেটিকে আমরা নতুন রূপে দেখতে পাবো। ভারত ও ভারতপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য দেশে নানা সংকট তৈরি হয় উল্লেখ করে তারা বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রের অনুমতিতে সিদ্ধান্ত নিতে চায় তারা কখনো বাংলাদেশপন্থী হতে পারে না। জিএম কাদের যখন বলেন আমাকে সিদ্ধান্ত বা কি আলোচনা হয়েছে বলতে পারবো না, ভারতের অনুমতি নিয়ে বলতে হবে, এই দল কি করে বাংলাদেশপন্থী দল হয়? আপনার এই দেশের বিচার ব্যবস্থা না থেকে বিদেশের এই ইউএনডিপি, IMF থেকে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার সাথে কোনো চুক্তি করবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন বক্তারা। জুলাইয়ের বিপ্লবীদের বিপদগামী করার অভিযোগও তোলেন তারা। ছাত্রদেরকে যারা গাইড করেছে, কিছু কিছু লোক যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, তারা তাদেরকে মিসগাইড করে এটাকে ৭২-এর সংবিধানের ভিতরে নিয়ে গেছে এবং এই ৭২-এর সংবিধানে জাতি যত গণ্ডগোল। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করায় এটি বাস্তবায়নে সরকার সফল হবে কিনা সে নিয়ে শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু জামাত কিংবা ইসলামী আন্দোলন নয়, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই বাংলাদেশ খেলাফত মজলিসের। দলটির নেতারা জানান, ইতিমধ্যে 273 আসনে প্রার্থী ঘোষণা করেছেন তারা। পিআর পদ্ধতি নিয়েও দ্বিধা রয়েছে দলটির। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি পেতে 7টি ইসলামী দলের সঙ্গে কর্মসূচি পালন করছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে। এমন ঘোষণার পর নির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে রাজনীতির মাঠে। ভোটারদের জানার আগ্রহ কোন দল যাচ্ছে কোন জোটে। এমন পরিস্থিতিতে 273 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা জানান, এককভাবে তারা নির্বাচনে যাবেন নাকি জোটগতভাবে যাবেন তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
তবে জুলাই সনদের দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি দলের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পক্ষগুলো রাজনীতিতে সক্রিয় আছে তারা সবাই বৃহৎ পরিসরে বাংলাদেশে একটা পক্ষ বর্তমান বাস্তবতায় তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। এই জন্য এই বিষয়ে ডিসিশন চূড়ান্ত করাটা বেশ জটিল বিষয়। সারা দেশে 273 আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা কাজ করছেন। উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় দলটি। তবে যদি উচ্চকক্ষে পিআর না হয় তাহলে উচ্চকক্ষের দরকার নেই বলেও মনে করেন দলটির নেতারা। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন হোক, এটা আমরা চাই। বাকি নিম্নকক্ষে পিআরের পরিবেশ বাংলাদেশে এখনো হয় নাই, আমরা এটা মনে করি। আবার আমাদের একটা বক্তব্য আছে, যদি উচ্চকক্ষে পিআর না হয় তাহলে আমরা উচ্চকক্ষেরই প্রয়োজন মনে করি না। কৌমি ঘরোয়ানার যে সমস্ত ইসলামী দলগুলো আছে, ইসলামী সমমনা দল নামে আমরা বেশ কার্যক্রম পরিচালনা করতেছিলাম, সেটার মধ্যে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। এখন আমাদের এই পর্যায়ে দলীয়ভাবে স্বতন্ত্র প্রস্তুতি চলছে। 300 আসনে আমরা প্রার্থী দেব, এটাই আমাদের বর্তমান টার্গেট। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি কমিশন, এমন অভিযোগ দলটির। তারা জানান, পেশি শক্তি অবৈধ টাকার ব্যবহারের বিষয়ে ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার রাত 11:30টার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। গত বুধবার নিয়মিত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে গেলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 2 দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। 2 দিন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন। রাজধানীর মৌচাকে ফরচুন টাওয়ারের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, ফরিদপুর ও বরিশালে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার এবং 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে 1,70,000 টাকা উদ্ধার করে পুলিশ। 3 মাস ধরে স্বর্ণের দোকানটিতে চুরির উদ্দেশ্যে রেকি করে দলটি। 8 অক্টোবর ঘটনার দিন 3 জনের চোরের দল অভিযানে নামে। চুরির সাথে জড়িত একজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে 2021 সালে কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির সাথেও চক্রটি জড়িত ছিল। আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির ওই এখান থেকে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী আজ। 1948 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। জমিদার পরিবারের বউ হয়েও কৃষকদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছিলেন তিনি। ফসলের 2 ভাগ পাবেন চাষি আর 1 ভাগ মালিক, এটাই ছিল তার দাবি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন সইতে হয়েছিল তাকে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। প্রায় 200 বছর ধরে পিরোজপুরের নেসারাবাদ পেয়ারা চাষে বিখ্যাত হলেও কয়েক বছর ধরে আমড়া চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। গত 2 বছরে অন্তত 100 হেক্টর জমিতে পেয়ারার বদলে আমড়ার চাষ হয়েছে। তবে ঐতিহ্য ধরে রাখতে পেয়ারা চাষে কম সুদে কৃষি ঋণ এবং পিরোজপুরে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
পিরোজপুরের নেসারাবাদের আটঘর কুরিয়ানায় দীর্ঘদিন ধরেই পেয়ারা চাষ করে আসছেন ২২ গ্রামের মানুষ। প্রায় ৭৫০ হেক্টর জমিতে রয়েছে ২২০০ পেয়ারার বাগান। এখানকার পেয়ারা চলে যায় সারা দেশের বাজারে। তবে গত কয়েক বছরে ফলন ও লাভ আশানুরূপ না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কম খরচে উচ্চ ফলনশীল হওয়ায় আমড়া চাষে ঝুঁকছেন তারা। গাছ বয়স হইলে পেয়ারা বাগানে মাটি বা সার এগুলো প্রয়োজন, কিন্তু সরকারি কোনো অনুদান নাই। পেয়ারা চাষি সবাই আর কি মানে পেয়ারার উপরে নির্ভর হারাই ফেলতেছে। খুবই দাম কম যায়, এই জন্য পেয়ারার ভিতরে আমড়া লেবু এগুলা লাগানোর কারণে পেয়ারা এখন আর আগের মতো হয় না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত ২ বছরে অন্তত ১০০ হেক্টর জমিতে পেয়ারা আবাদের বদলে আমড়ার চাষ হয়েছে। কোথাও কোথাও সুপারি গাছও লাগানো হয়েছে। তবে পেয়ারা চাষে এলাকার ঐতিহ্য ধরে রাখতে কম সুদে কৃষি ঋণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের কাছে কৃষক আসলে আমরা তখন ব্যাংকের কাছে সরাসরি এটা সুপারিশ করে দেব এবং সেই সাথে তারা সরাসরি ব্যাংকে যেও কথা বলতে পারে কৃষক কিভাবে আরো সহজ শর্তে ঋণ পেতে পারে, এই বিষয়ে আমরা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করছি। পেয়ারাকে পিরোজপুরে জিআই পণ্যের স্বীকৃতি নিশ্চিতের এবং সংরক্ষণে বিশেষ প্রক্রিয়াজাতকরণ জোন ও হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। একটা প্রসেসিং জোন করতে পারি অথবা ফল সংরক্ষণের জন্য যদি একটা হিমাগার তৈরি করতে পারি, তাহলে আমাদের এই পেয়ারাগুলা কিন্তু দীর্ঘদিন ব্যবহার উপযোগী আমরা করতে পারি। এই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আমরা এবং পেয়ারাকে এই পিরোজপুরের জিআই পণ্য হিসেবে ঘোষণার জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি। চলতি মৌসুমে নেসারাবাদে প্রায় ৬৫০ হেক্টর জমিতে পেয়ারা এবং ৩০০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরমী সাধক লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে ৩ দিনের সাধুসঙ্গ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুসারীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। ভজন সাধনে লালনকে স্মরণ করে তারা বলছেন, লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা হানাহানি। এবারই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানব সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন শাহ। আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী। সোচ্চার ছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে। ফকির লালন শাহের অমর এসব গানে মাতোয়ারা ছেউরিয়ার আখড়াবাড়ি। লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে ৩ দিনের উৎসব। ছোট ছোট আস্তানা গেড়ে সাইজিকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। চলছে মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা। প্রেমের সাথে আনন্দের সাথে এখানে অবস্থান করব এটা মনে করছে। বিশ্বে যত মহামণি এসেছে সবাই মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার যে থিওরি সেটাই দিয়ে গেছে। আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই। সাধুগুরুরা বলছেন লালন শাহের দর্শন মানব ধর্ম ছড়িয়ে দিতে হবে। প্রতি বছর এখানে আসি এবং আমার খুব ভালো লাগে, আমার অন্তরস্থল থেকে এখানে টানে চলে আসে। এখানে কি শেয়ার হয়, কেমন নলেজ শেয়ার হয়, এ সকল কিছু দেখতে এসেছি। আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে যে আয়োজন, সে আয়োজনের যে আলোক ছটা, এটি এই গ্রামীণ মানুষের চোখকে আরও বেশি উজ্জ্বল করেছে, তাদের ভিতরের জাগনাকে স্পিডকে আরেকটু বেগবান করেছে। এবার প্রথম বলা হলো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, আমরা নজরুল জয়ন্তী পালন করি, অথচ লালন শাহের গানের দিক থেকেও যদি দেখেন, বাণীর দিক থেকেও যদি দেখেন, আর কিছু না, সেখানেও কিন্তু এটা অত্যন্ত উচ্চ মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে, এটার বাণীর মূল্য আছে। বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন ৮০০ স্বেচ্ছাসেবক। আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের। লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাস জুলাই থেকে সেপ্টেম্বরে রেকর্ড রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় মোট রাজস্ব আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা, যা দেশের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের একই সময় রাজস্ব আদায় ছিল
৭৫,৫৫৫ কোটি টাকা। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 20.21%। এর আগের বছর 2023-24 অর্থবছরে প্রথম 3 মাসে আদায় হয়েছিল ৭৪,800 কোটি টাকা। চলতি অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে ৩৪,819 কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি, আর আমদানি রপ্তানি খাতে ২৭,৫২৮ কোটি টাকা। এনবিআর জানায়, কর ফাঁকি রোধ ও কর পরিপালন জোরদারের ফলে রাজস্ব আদায়ে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মরমী সাধক লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার চেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে 3 দিনের সাধুসঙ্গ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুরাগীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলনুল্লাহ, সাধুসঙ্গ এবং মেলা কতটা জমে উঠেছে? ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে সাধুসঙ্গ এবং মেলা যদি জমে ওঠার কথা বলেন তাহলে যেটা বলবো, আসলে গত রাত্রে এই কুষ্টিয়া ছেউড়িয়াতে কোনো পা ফেলার জায়গা ছিল না এবং বিগত কয়েক দশকের যে রেকর্ড জনগণের উপস্থিতি, সেই রেকর্ড কিন্তু ভঙ্গ করেছে গতকালকে। তো আমি আপনাকে যদি এখনো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু হাজার হাজার বললে ভুল হবে, লাখো মানুষের যে মিলন, সেই মিলন মেলা কিন্তু এখানে এখন আমরা দেখতে পাচ্ছি। সকালবেলার সাধুগুরুদের যে অধিবাস সেবা, সেই অধিবাস সেবার মাধ্যম দিয়ে কিন্তু তাদের যে সাধুসঙ্গ সূত্রপাত সেটি কিন্তু হয়েছে এবং দুপুরে তাদের পূর্ণ সেবা আছে, সেই পূর্ণ সেবার মাধ্যমে কিন্তু তাদের এই যে সাধুসঙ্গ সেটি কিন্তু শেষ হবে। এদিকে কালীগঙ্গার নদীর পারে যে বড় মঞ্চ আছে, সেই মঞ্চে কিন্তু আপনাদের সারা রাত ব্যাপী আলোচনা অনুষ্ঠান হয়েছে এবং লালন সাহেজির কর্মজীবনের উপরে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরে কিন্তু রাতব্যাপী সেখানে সঙ্গীত হয়েছে এবং সেই সঙ্গীতের পরে কিন্তু এখানে যে সাধুরা ছোট ছোট তাঁবু গেড়ে ছোট ছোট ডেরা বেঁধে কিন্তু তারা সাহেজির যে কালাম তারা এটি মানুষের দরবারে পৌঁছে দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে জাতীয়ভাবে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এই লালনের যে মেলা এই ছেউড়িয়াতে করছে, এই জন্য কিন্তু সাধুগুরুদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং তারা বলছে যে আসলে এই লালনের যে ব্যাপকতা, এটা যে ছড়িয়ে যাচ্ছে, এই জাতীয়ভাবে যে পালন হচ্ছে, এটাই তার প্রমাণ এবং এটাই প্রমাণিত হয় যে লালন সারা বিশ্বের কাছে এখন গবেষণার বিষয় এবং লালন সারা বিশ্বের কাছে এখন পরিচিত একজন। তো আসলে লালনের এই মেলাতে আরো চলবে 2 দিন, আজকে এবং আগামীকালকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। কালীগঙ্গার তীরে যেমন বসেছে লালন মেলা, এখানে বসেছে তেমন সাধু সংঘ। কুষ্টিয়া থেকে লালনের সাইজির দরবার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক অপরাধের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এই উপজেলাতে বছরের প্রথম 9 মাসে 3টি খুন, 3টি ডাকাতি ও 8টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানালেও পুলিশের আরও জোরালো ভূমিকা চান স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, শ্রমিকদের দুর্দশার চিত্র জানাবেন, তাদের বেতন ভাতা পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ কিছু বলেছে কিনা, কারখানা চালুর ব্যাপারে বা তাদের কি সিদ্ধান্ত? যে আগুন লাগার 2 দিন পরও এখনো যে পুড়ে যাওয়া যে ভবনটি, সেটির বিভিন্ন তলা থেকে আসলে এখনো দেখছি আমরা ধোঁয়া বেরোচ্ছে। সকাল থেকে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও আছেন এবং এই দুটি কারখানার যে শ্রমিকরা তারাও আসছেন। আসলে তাদের এই যে প্রিয় কারখানা সেটি আসলে কি অবস্থা বা পরবর্তীতে মালিকপক্ষ তাদের যে বেতন ভাতাদি রয়েছে সেসব বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেই, সে ব্যাপারে আসলে খোঁজখবর নিতে আসছে। কিন্তু এখানে মালিকপক্ষের আসলে কাউকে পাওয়া যাচ্ছে না এবং গতকাল আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আসলে এখন তাদের যে কারখানা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটির সাথে তারা আলাপ আলোচনা করছেন কি ছিল সেদিন এবং কারখানায় কি ধরনের বস্তু থাকতে পারে এবং ক্ষয়ক্ষতি কোত্থেকে আগুনের সূত্রপাত, সেই বিষয়গুলো নিয়ে তারা এখন কাজ করছেন। তবে কারখানা দুটির যে প্রকৃত মালিক তারা আসলে দেশের বাইরে রয়েছেন, আমরা জানি যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান। তারাও আসলে এখন পর্যন্ত কোনো
খবর জানাচ্ছেন না। তবে মালিক পক্ষের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গতকাল জানিয়েছেন শ্রমিকদের যে বেতন ভাতা রয়েছে সেটি তারা শীঘ্রই পরিশোধ করে দিবেন। সেক্ষেত্রে তাদের সে সক্ষমতা আছে। সেই ক্ষেত্রে আগামী দিনে হয়তো বা এই কারখানা কেন্দ্রিক শ্রমিকদের হয়তো চাকরি হারাতে হতে পারে, কারণ এই কারখানাটি পুরোই একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফলে দ্রুতই এই কারখানাটি পুনরুদ্ধার করে উৎপাদনে যাওয়া এটি একেবারে অসম্ভব বলছেন এখানকার কর্মকর্তারা। তবে শ্রমিকরা বলছেন যে ইপিজেডের যে অন্যান্য কারখানাগুলোর যে পরিস্থিতি, বিভিন্ন কারখানায় ধর্মঘট চলছে, ফলে সহসায় এই শ্রমিকদের কাজ পাওয়া সেটিও একটি দুঃসাধ্য ব্যাপার হতে পারে। সব মিলিয়ে শ্রমিকরা একটি নিদারুণ কষ্টে থাকবেন, এটি নিঃসন্দেহে বলা যায়। এখানে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি আমরা, এই ভবনটির চারপাশে একেবারে ঘেরাও করে দেওয়া, ফলে এবং এই ভবনটিকে গতকালই ফায়ার সার্ভিস একটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং চারপাশে ব্যানার টাঙিয়ে দিয়েছে। ফলে এই ভবনের চারপাশে কাউকে অবস্থান করতে এই মুহূর্তে ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দিচ্ছেন না। তবে উৎসুক শ্রমিকরা যারা সেদিনের এই ঘটনায় আসতে পারেননি তারা এসে দেখছেন, তাদের অনেক সহকর্মী এই কারখানায় কাজ করতেন, সেটি আসলে দেখছেন এই ভবনটির বর্তমান কি অবস্থা। কিন্তু ঝুঁকিপূর্ণ হয় এবং যে কোনো সময় এই ভবনটি ধসে পড়ার একটি শঙ্কা রয়েছে। ফলশ্রুতিতে এখানে সাধারণ মানুষ বা শ্রমিক যারা রয়েছেন তাদের প্রবেশে একটি বিধিনিষেধ রয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেটি চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের এখনও 2টি ইউনিট রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি গতকাল রাতেও কয়েকটি ভবনের উপরের কয়েকটি তলা থেকে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। ফলে একটিতে এখনো পুরোপুরি যে আগুন নির্বাপন হয়েছে সেটি বলা যাচ্ছে না। ফলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখনো অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে পরবর্তীতে একটি থেকে যাতে আগুনের কোনো বড় ধরনের ঘটনা আর ঘটতে না পারে। এবং এই ভবনটি গতকালকেও আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি এবং ব্যবসার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে পৃথকভাবে, তাদের টিম এসেছিলেন, তারা সেটি পরিদর্শন করেছেন। তবে যেহেতু এখনো ফায়ার সার্ভিস সেটিকে ভেতরে প্রবেশের বিষয়ে এখনো পুরোপুরি সবুজ সংকেত দেয়নি, ফলে ভেতরে প্রবেশ করে দেখা সরজমিনে সেটি আসলে একটি বড় চ্যালেঞ্জের জায়গায়। সিআইডির ক্রাইম সিন ইউনিটও এসেছিল, কিন্তু তারা ভেতরে প্রবেশের মতো আসলে পরিস্থিতি ছিল না। ফলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো এখানে অবস্থান করছে, তাদের ইউনিটগুলো দেখছে। আগুন পুরোপুরি নির্বাপন না হওয়ার আগ পর্যন্ত তারা আসলে ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না এবং উৎসুক যারা শ্রমিকরা আছেন তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণে আছে এটিই বলা চলে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দেশে বাড়ছে দারিদ্র্যের হার, প্রতি 4 জন মানুষের মধ্যে একজন দরিদ্র। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির প্রতিবেদন বলছে 2 বছরের ব্যবধানে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 9%। বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়, পাশাপাশি রয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের অভাব, আর এতেই বাড়ছে দারিদ্র্য। স্বাধীনতার পরপর 1973-74 অর্থবছরে দেশের প্রায় অর্ধেক মানুষই ছিল হতদরিদ্র। গেল 3 দশকে দারিদ্র্য বিমোচন হয়েছে সবচেয়ে বেশি, তবে গত 2 অর্থবছরে তাতে ভাটা পড়ে। কমার বদলে দারিদ্র্যের হার বেড়েছে অন্তত 9%। গবেষণা সংস্থা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে চলতি বছরের মে মাসে দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 28%-এর কাছাকাছি। 2022 সালে এই হার ছিল 18.7%। এছাড়া অতি দারিদ্র্যের হারও 5.6% থেকে বেড়ে 9.35%-এ দাঁড়িয়েছে। পাশাপাশি 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ কেন এমন ছন্দপতন? কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অস্থিতিশীল বাজার, নতুন কর্মসংস্থানের অভাব আর মূল্যস্ফীতি এর মূল কারণ। এমন অবস্থায় দারিদ্র্য বিমোচনে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুদের হার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেশের শিল্প উৎপাদন বাড়ছে এবং একই সঙ্গে আমাদের হয়তো আমদানি কম করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে সব মিলে মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। তার কারণ তখন তাহলে মূল্যস্ফীতি কমবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু একটা স্থায়ী সমাধান নয়, আমাদের সমাধান হলো বিনিয়োগ বাড়াতে হবে। সাধারণ অর্থনীতি বিভাগের তথ্য বলছে দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। এ ধরনের দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে প্রায় দ্বিগুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী আজ। 1925 সালের 18 অক্টোবর কলকাতায় তার জন্ম, মৃত্যু 2002 সালের 13 অক্টোবর। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে নিজের জীবন তুচ্ছ করে আন্দোলনে নেমেছিলেন ইলা মিত্র।
সে সময় পুলিশের হাতে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন সইতে হয়েছে তাকে। 1948 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র। ফসলের 3 ভাগের 2 ভাগ পাবেন চাষি আর 1 ভাগ জমির মালিক, এটাই ছিল দাবি। জমিদার পরিবারের বউ হয়েও কৃষকদের এই ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। কৃষকদের অধিকার আদায়ে গ্রেপ্তারের পর পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বিপ্লবী নেত্রী ইলা মিত্র। বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে তাকে তো মূল্যায়ন করা হয়নি। ইলা মিত্র না থাকলে হয়তোবা কৃষকরা এখনো অনেক বছর অনেক যুগ পিছিয়ে থাকতো। ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা নির্মাণ করা হলেও সেখানে কিছু ছবি আর তার একটি ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছুই নেই। ঐতিহাসিক এ আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে রাখার দাবিও পূরণ হয়নি। অনেক মহামানবের জন্য দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার তো মনে হয় না যে আমাদের ইলা মিত্রের নামে নাচলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটা অযৌক্তিক হবে। একবারে পুরোপুরি যৌক্তিক দাবি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এখন বিশেষ করে ওই জায়গাটাকে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। পরবর্তীতে হয়তো এই ধরনের ব্যবস্থাও জেলা প্রশাসন থেকে নেওয়া হবে, যে এটা যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় তাহলে ইলা মিত্র যে বিপ্লবী নেত্রী ছিলেন, ইলা মিত্রের অবদান স্মরণ ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকার দাবি নাচলের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।